একটা 4 রাস্তার মোড়ে এসে আছে ফাঁসে গেছি আসলে। ফলো করবেন, কখনোই হচ্ছে গুগল ম্যাপ এখানে এসে গুগল ম্যাপ আসলে মানে প্যাচ লাগায় ফেলে। ওকে, অবশেষে আমরা হচ্ছে বাঘাই হাট যেটা সেখানে যে চেকপোস্ট আছে সেখানে আমরা চলে এসেছি। আমরা এখন সাজেকে যাওয়ার জন্য বাইক জড়ো করেছি এখানে। আমরা অবশেষে মাসালং এর কাছাকাছি চলে এসেছি। তো এখানে এটি লাস্ট হচ্ছে সমতল জায়গা, এখানে আসলে কুকুরটার বসে থাকতে দেখবেন। সো এখানে চালানোর সময় অবশ্যই খুব সাবধানে, কারণ ওকে ওয়েলকাম টু সাজেক। এটাই হচ্ছে সাজেকের শেষ সীমানা। ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আমি এই মুহূর্তে 3 রাস্তার মোহনা বা 3 রাস্তার মোড় বলা যায় যে সেখানে আছি। এখানে রাঙামাটি, খাগড়াছড়ি আর হইতেছে বারোয়ারহাট থেকে মানে বা ঢাকা থেকে আসা যে রাস্তা, 3টা রাস্তার সংযোগস্থল। এই জায়গাটা সম্পর্কে আমি যদি স্পেসিফিকভাবে দেখা দিই তাহলে হচ্ছে এদিক থেকে যে রাস্তাটা এসছে, যে গাড়িটা যাচ্ছে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, এটা হচ্ছে রাঙামাটি থেকে আসার রাস্তা। এই সামনে যে এসেছে এই দিকটা যেটা গিয়েছে সেটাও হচ্ছে খাগড়াছড়ি, রাঙামাটি, খাগড়াছড়ি, দিঘিনালা, সাজেক যেটা সেটা সেদিকে যাওয়ার রাস্তা। সাজেক এখান থেকে 90 কিলো। আর এটা হচ্ছে ঢাকা থেকে আর হচ্ছে যদি বলি বারোয়ারহাট, সো এদিক থেকে আসার রাস্তা এদিক দিয়ে এদিকে। ওকে, সো এই ভিডিওতে আমি হচ্ছে আপনাদের সাজেক যাওয়ার রাস্তা সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সো সারা ভিডিওতে সাথে থাকুন। সো যেতে অনেক কথা হবে, সো স্টে টিউন, কথা হবে অনেক। ওকে, আমরা এখন সাজেক যাওয়ার যে রাস্তা সেটার মধ্যে আছি। ওই 3 রাস্তার মোড় থেকে রওনা দিয়েছি আমরা। সারা রাস্তা এখন কিছুটা হচ্ছে পাহাড় উঠতে হবে, কিছু নামতে হবে, এই ধরনের রাস্তা। ও একটা জিনিস বলে দিই, বারোয়ারহাট থেকে আসা হচ্ছে যে রাস্তাটা সেটা কিন্তু এখন প্রচণ্ড খারাপ। সেটা খুব একটা জুতের অবস্থা না, রাস্তাটা অসম্ভব খারাপ কোথাও, মানে এটা মেবি চালানি করার চেষ্টা করতেছে। সো কোথাও ভাঙা, কোথাও ভালো, আবার কোথাও হচ্ছে খোয়া বিছানো। তো কেউ মানে সরাসরি যদি মানে হঠাৎ করে ভালো রাস্তা দেখে কেউ স্পিডে ড্রাইভ করার চেষ্টা করবেন না, কারণ এটা যদি করেন তাহলে দেখবেন যে কিছুক্ষণ পরেই দেখা যায় খোয়া বিছানো বা রাস্তা ভাঙা। তো তখন আর ব্রেক করে কুলায় উঠতে পারবেন না। তো বাকিটা তখন কি হবে, তো এটা একমাত্র আল্লাহই মালুম। সো এই কাজটা কখনো করতে যাবেন না। ওখানে রাস্তাটার মধ্যে পাকা রাস্তা দেখলেই জুড়ে চালায়েন না। সো গাড়িটা অল টাইম রাস্তার মধ্যে চোখ রেখা মানে কন্ট্রোলে গাড়িটা চালান। আর আমরা এখন মানে যাচ্ছি, আমি বুঝতে পারতেছি না আসলে সময় মতো যা পৌঁছাইতে পারবো কিনা। বারোয়ারহাটের রাস্তাটা এতই খারাপ যে আমি যা ভাবছিলাম তার চেয়েও বেশি সময় লাগছে। এখন দেখি বাকিটুক কি হয়। একটু দেখে নিই রাস্তা আসলে না ঠিক আছে এখানটায়। সো ওখানে যেটা মেইনলি ব্যাপার, যে মেইনলি প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে যে আমি হঠাৎ করে স্টার্ট দিয়ে সামনে যাই দেখি যে রাস্তা আসলে কতটুকু জায়গা জাস্ট হয়তো 50 ফিট রাস্তা ভাঙা। ওই জায়গাটার মধ্যে আসলে কোনো কাজই করে না। এই অদ্ভুত ধরনের কাজ কেন করছে একমাত্র আসলে যারা কাজ করছে তারাই জানে। আর এইসব ব্যাপারটা আসলে এটা খুবই রিস্কি, কারণ হইতেছে আপনি দেখা যাবে যে কতটুকু কাজ আপনি ভালো রাস্তা দেখে কতটুকু টান দিলেন, টান দেওয়ার পর হঠাৎ করে দেখবেন যে হচ্ছে রাস্তার সামনে ভাঙা। মানে তখন দেখা যায় যে বাইকের ক্ষেত্রে সাধারণত যে স্পিড কন্ট্রোল করাটা মানে অলমোস্ট ইম্পসিবল হয়ে যায়। আর যদি এটা রাতে হয় তাহলে তো সোনাই সোহাগা। মানে আপনি দেখা গেলেন যে অদূর জায়গায় হয়তো খেয়ালও করবেন না, তার উপরে আবার মানে শুধু যে ভাঙা তা না, মানে কিছুক্ষণ পর দেখা যায় যে মানে হঠাৎ মানে শুধু ভাঙা দিয়ে শেষ হয় নাই, গর্তও আছে। মানে অদ্ভুত মানে কনস্ট্রাকশন। সরি টু সে, বাট এটাই ওই যে রাস্তাটার এখন হচ্ছে সবচেয়ে বাজে অবস্থা, যেটার জন্য যতটুকু আমি সময় লাগবে ভাবছিলাম তার চেয়ে অনেক বেশি সময় লাগছে। একটু টার্নে আবার কিছু আছে নাকি দেখে নিই। না, রাস্তা ঠিক আছে। আর এই এতটুকু রাস্তাটা অলমোস্ট ভালো। এরপর থেকে আমি যখন ওই 3 রাস্তার মোড় থেকে শুরু করেছি তারপর থেকে এই পর্যন্ত যে আসছি মোটামুটি রাস্তাটা ভালোই পাইতেছি। মানে যদিও মানে সরু রাস্তা বাট ফাঁকা তারপরও ভালো। মানে ওই মোটা ভাঙা মানে 4 রাস্তা এরকম অদ্ভুত রাস্তার চেয়ে বরং এরকম রাস্তা অনেক ভালো। তো ওখানে আমার ওই রাস্তাটাকে আমি যতটুকু আসলে সময় লাগবে ভাবছিলাম তার চেয়ে অনেক বেশি সময় লাগছে।
যে কারণে আসলে আমি এখন একটু কনফিউজ যে আমি আজকের মধ্যে মানে খোলা উঠতে পারবো নাকি। এখন দেখি খাগড়াছড়ি পর্যন্ত যাই, খাগড়াছড়ি যাওয়ার পরে আসলে ডিসিশন নিতে হবে যে আসলে কতটুকু কী করা যায়। ওকে, আমি এখন একটা 4 রাস্তার খাগড়াছড়ি শহরে আছি। তো খাগড়াছড়ি বাস স্ট্যান্ডটা পার হয়ে আসি, আসার পর যে একটা 4 রাস্তার মোড়ে এসে ফাঁসে গেছি আসলে। তো এই যে 4 রাস্তার রাস্তা নিয়ে এসে হচ্ছে ওই দিক থেকে সোজা দিয়ে, তো এসে এখানে একটা বামে গেছে, একটা ডানে গেছে, আর একটা সোজা চলে আসছে। কোন দিকে যাবো এটা নিয়ে কনফিউজ। আর ওইখানে মোবাইল ডাটাটা কাজ করছে না, গ্রামীণ করছে না, রবি করছে না, রবি করছে কিছুটা, এয়ারটেল করছে না। আমার মেন ডাটা হচ্ছে এয়ারটেল আর হচ্ছে গ্রামীণে, তো দুইটাতে কাজ করছে না এখন। তো এখন কী করার, এখন জিজ্ঞেস করে জানতে পারলাম যে এখান থেকে অর্থাৎ ঢাকা থেকে এসে হাতে ডান দিকে যে গলিটা চলে গেছে, এই দিকে চলে গেছে যেটা, সেটা দিয়ে যেতে হবে। সেদিকে গেলেই সাজেক যাওয়ার রাস্তা। তো সাজে থাকুন, তো বাকি রাস্তা যেতে যেতে কথা হবে। তো স্টে টিউন। ওকে, ওয়েলকাম ব্যাক এগেইন। আমি এখন দিঘিনালা রোডে আছি। সো একটা জিনিস আপনাদের একটু বলে দিই, দিঘিনালা বাজার থেকে আমাদের গুগল ম্যাপ হচ্ছে ডান দিকের একটা রাস্তা দেখায়, এটা এল টার্ন নিয়ে, বাট ওইটা কখনোই মারবেন না। আপনি একটু ওখান থেকে বাম দিকে যে রাস্তাটা আছে ওইটা দিয়ে কতটুকু আসলে তারপর হচ্ছে ডান দিকে একটা রাস্তা চলে গেছে দিঘিনালা যাওয়ার। সো সবসময় ওই রাস্তাটা করবেন, ফলো করবেন। কখনোই হচ্ছে গুগল ম্যাপ এখানে এসে গুগল ম্যাপ আসলে মানে প্যাচ লাগায় ফেলে। সো খেয়াল রাখেন কথাটা। এটা হচ্ছে দিঘিনালা বাস স্ট্যান্ড থেকে বাম দিকে একটা গেছে রাস্তা, একটা এল টার্ন নিয়ে ডান দিকে গেছে, আর এল টার্নের চেয়েও বেশি, সো প্রায় অলমোস্ট হচ্ছে ভি টার্ন বলা যায়। সো ভি টার্নটা কখনো নেবেন না, আপনি বাম দিকে আসবেন কতটুকু, বা মানে বাম দিকে যে রাস্তা আছে ওটা দিয়ে এসে ডান দিকে ওখানে রাস্তা এসে আসার পরে যে এই মোড়টা পড়বে, সো এই মোড়টা পড়বে, এটার হচ্ছে এদিকে একটা গেছে, আমরা যাবো হইতেছে এইদিকে, ঠিক আছে? এসে ডান দিকে টার্ন নিয়ে সোজা চলে যাবেন। এই জিনিসটা খেয়াল রাখেন, নাহলে আমার মতো হচ্ছে কত উল্টা রাস্তা ঘুরবেন। সো সাথে থাকুন, তো আরও কথা হবে যেতে যেতে। স্টেডিয়াম। ওকে, ওখান থেকে রওনা দেওয়ার পর আবার রাস্তা কনফিউজড হয়ে গেছি। এখানে গুগল মামা এখনও ঝামেলা করতেছে, সে এক এক সময় এক এক দিক দেখায়, এই চিপা দেখায় ওই চিপা দেখায়। অবশেষে এখানকার যে লোকাল মানুষদের হেল্প নিয়ে আবার যাত্রা শুরু করছি। রাস্তা একটু ভাঙারে। সো এখানকার মানুষ আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি এখানকার যারা স্থানীয় লোক আছে প্লাস বাঙালি আছে, তাদের যাকেই জিজ্ঞেস করি তারা কখনোই আমাকে মানে ভুল রাস্তা দেখায় নাই, এবং যে রাস্তার বলেছে আমি সেই রাস্তা ধরেই যাচ্ছি, এবং এই পর্যন্ত মনে হচ্ছে যে না আমি ঠিক ট্র্যাকেই আছি। আর এইখানে এই এতটুকুর পর রাস্তাটা কিছুটা এই যে আমাকে গুগলে ডানে দেখাচ্ছিল এই রোডটা, কেন জানো আল্লাহ জানে। তো এখানে যা এই জায়গার রাস্তাটুকুটা কিছুটা ভাঙা, আর এবার যতটুকু আমি জানতে পারলাম যে এখান থেকে এখন হচ্ছে সোজা, মানে ডাইনে বামে কোনো দিকে তাকানো যাবে না, তাকানো যাবে কিন্তু মানে রাস্তাটা যেটা সেটা মানে স্ট্রেট, মানে এই রাস্তাটাকে ফলো করতে হবে পুরো রাস্তা। তো আমরা এখন তাই করব। এখন এই পর্যন্ত যেহেতু আমি তাদের উপর এখানকার স্থানীয় মানুষদের উপর বিশ্বাস রাখতে পেরেছি, মানে আমার মনে হয়েছে যে না তারা ভালো বলছে, তো আমি তারা যেভাবে বলতেছে সেভাবেই যাব। এই রাস্তাটা ধরেই যাইতে থাকবো সারা রাস্তা। আর এদিকের রাস্তাটা আবার একটু ভাঙা, এতক্ষণ যতটুকু এসেছিলাম ততটুকু যতটা বেরো মনে হয়েছে, বাট এখানে একটু ভাঙা। এখন দেখা যাক বাকি রাস্তা কীরকম পড়ে, তবে চেষ্টা করবো হচ্ছে সময় মতো পৌঁছাইতে। হ্যাঁ, না এটা না, আরও যাইতে হবে। এখন দেখা যাক, আমরা বাকি রাস্তা যাইতে থাকবো। এখন পুরো রাস্তাটা এখন দেখি কতক্ষণে যায় পৌঁছাতে পারি, তবে এখন যেভাবে হচ্ছে তাতে মনে হচ্ছে না যে সময় মতো যা পৌঁছাইতে পারবো। তারপর চেষ্টা করি, দেখি পৌঁছাতে পারলে তো পৌঁছাতে পারবো, নাহলে আবার হচ্ছে খাগড়াছড়িতে ব্যাক করবো। ব্যাক করে ওখানে স্টে করে কালকে সকালের ট্র্যাকটা ধরবো, যেটা হচ্ছে সকালের স্কটটা। এখন পৌঁছানোর পর অনেক কিছু। সো যাই, এখানে একটা ক্যাম্প আছে এটা না, তা আরও যাইতে হবে মনে হচ্ছে। সো চলেন যাই, যেতে কথা হবে। সো দেখি কি হয়, কি আছে কপালে।
মানে ওকে আর হয়ে গেছি এখন, তবে এখনও যা মনে হচ্ছে যে আরও বেশ অনেকখানি রাস্তা বাকি। সো চলেন যাই, যাইতে যাইতে কথা কথা বলবো। সো স্টে টিউন, সাথে থাকুন, আরও কথা হবে। আনফর্চুনেটলি কালকে আসলে মিস করেছি। কালকে মিস করে লাস্ট পর্যন্ত যখন আমি যে এসেছি তার আগেই ছেড়ে দিছে হচ্ছে 3-4টা। সো আমি আর ওখানে রেজিস্ট্রেশন করতে পারি নাই। এখন আজকে আবার রওনা দিছি। যতটুকু থেকে চেষ্টা কর, আমরা মেবি এখন খুব আমরা খুব কাছাকাছি চলে আসছি, আর বেশি দূরে না ক্যাম্প। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, সময়ের যে আসলে সবসময় খেয়াল রাখবেন, সময়ের যে হয়তো জীবনের দাম অনেক বেশি। সো যদি মনে করেন যে পারবেন না, মানে ওভার স্পিডিং করা দরকার নেই। আমি কালকে যখন এসব পৌঁছলাম, আমাদের মতো আর আমার মতো আর কয়েকজন এসব পৌঁছাতে পারে নাই, তারা ওভার স্পিড করে একজনের হোন্ডার অবস্থা খারাপ বানায় ফেলছে। হোন্ডার নিচে বাড়ি খেয়ে গর্তের মধ্যে, কোনো একটা গর্তের মধ্যে পড়ে তার নিচে তেল লিক করতেছিল। তো দরকার নাই তো রে বাপ, এত এত রিস্ক নিয়ে কোথাও যাওয়ার দরকার নাই তো। আর এখন এই জায়গাগুলোতে একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এখন হোন্ডা এখানে যদি হোন্ডার 12টা বাজে, আপনি হোন্ডা ঠিক করতে আবার 15 কিলো রাস্তা চালায় ওই শহরে যেতে হবে। সো দরকার কি, আপনি হোন্ডাটাকে আগে চেক করে ভালো করে প্রপার হোন্ডাটাকে নিয়ে আসেন, রাস্তাটাকে একটু সাবধানে চালান। দ্যাটস ইট। আপনার গাড়ি, যেহেতু আপনি যে গাড়িটা চালান সেটা ডেফিনেটলি আপনার ওই গাড়িটা সম্পর্কে আপনার পারফরমেন্স সব কিছু সম্পর্কে একটা আইডিয়া আছে, ওইটা সম্পূর্ণ আপনার হাতেই থাকবে। সো ওইটাকে আপনি যদি প্রপার হচ্ছে সার্ভিসিং করায় নিয়ে আসেন, যারা একটা বড় ট্যুর হোক বা যে ধরনের ট্যুর হোক, আপনার গাড়ি কখনোই মনে হয় না যে বিট্রে করবে। এটা কখনোই করে না, আমার সাথে অন্তত এই পর্যন্ত করে নাই। ছোটোখাটো ইস্যু আছে, বাট ওইটা মানে অ্যাকসেপ্টেবল। বাট বড় কোনো, আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো বিপদে পড়ি নাই। সো এটাই ছিল। সো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। সো সাথে থাকুন, আরও কথা হবে। সো আজকে সকালে ট্রিপটা ধরি, যেতে যেতে আরও কথা হবে। সো স্টে টিউন, সাথে থাকুন। আচ্ছা, এখানে আসার পর একটা জিনিস বলে দিই, ওই যে আমি ওখানে কথা বললাম, ওখান থেকে আসার পর এখানে একটা ব্রিজ পড়বে, লোহার ব্রিজ পার হয়ে এখানে রাস্তা দুইটা হয়ে গেছে, একটা হচ্ছে ডানে চলে গেছে, একটা হচ্ছে বাঁয়ে চলে গেছে। তো এখানে অলওয়েজ হচ্ছে ডান দিকের রাস্তাটা ফলো করবেন, তো নাহলে সমস্যা হয়ে যাবে। সো সাথে থাকুন, আবার কথা হবে। সো জাস্ট এসে ডান দিকে, ওকে, এত মনে রাখলেই হবে। ওকে, স্টেডিয়াম। ওকে, অবশেষে আমরা হচ্ছে বাঘাই হাট যেটা, সেখানে যে চেকপোস্ট আছে সেখানে আমরা চলে এসেছি। সো রাস্তায় প্রচণ্ড কাহিনী, গুগল ম্যাপ এক সময় এক এক রোড দেখায়, কখনো দেখা যায় ডানে যেতে হবে, কখনো যে দেখা যায় বামে যেতে হবে। সো বেস্ট আমি বলবো যে এখানে আসার জন্য বেস্ট ওয়ে হচ্ছে যে এখানে আপনি যখন আসবেন অবশ্যই লোকাল মানুষদের হেল্প নেবেন, ওকে। কারণ এখানে আসার জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। ম্যাপটাকে কখনো হচ্ছে বিশ্বাস করবেন না পুরোপুরি, কারণ হচ্ছে করলেই হচ্ছে ঝামেলা হয়ে যায়। তো আমি যে ঝামেলাগুলোতে পড়ছি আসার সময়, সো যখনই আপনি কনফিউজড হবেন যে আপনার রাস্তা নিয়ে আপনি কনফিউজড, সো ডেফিনেটলি আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন। আর এখানে লোকাল মানুষরা খুবই ভালো, সো তারা সঠিক রাস্তাটাই দেখায় এখানে। সো ডেফিনেটলি আপনারা এটার হেল্প নিতে পারেন। আর আমরা এখন বাঘাইহাট থেকে 10টার দিকে আছে, এখানে দুইটা এক মিনিট বলে দিই। এখানে স্টার্টিংয়ের দুইটা সময় আছে, একটা হচ্ছে 10টার সময়, 10টা 10:30, আরেকটা হচ্ছে 3টার সময়। সো এই অন এন এভারেজ এতটুকুই। সো চেষ্টা করবেন 9:30টার মধ্যে, সকালে আসলে 9:30টার মধ্যে এখানে থাকতে, আর দুপুরে আসলে 2টা 2:30টার মধ্যে এখানে থাকতে। সো ডেফিনেটলি তাহলে হচ্ছে আপনারা সহি সালামত ইনশাল্লাহ যে পৌঁছাতে পারবেন। সো এই ছিল এতটুকু। সো যেতে রাস্তায় আরও কথা হবে। সো স্টে টিউন, সাথে থাকুন, আবার কী হবে। ওকে, আমরা এখন সাজেকে যাওয়ার জন্য বাইক জড়ো করেছি এখানে। সো এখানে যারা আছে তারা এখন আস্তে আস্তে রেডি হচ্ছে, কারণ সময় চলে আসছে। ওরা এখানকার যে আর্মি ভাইরা আছেন তারা বলতেছেন যে এখন গাড়ি নিয়ে রেডি হতে। সো আমরা সেটাই রেডি করছি। আমাদের পরে এখন স্কট করে সাজেক মধ্যে নিয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে, এখানে একটা টিকিট সংগ্রহ করতে হবে আপনার গাড়ির নাম্বার দিয়ে, নাম দিয়ে। সো এটা অবশ্যই সংগ্রহ করে নেবেন, নাহলে প্যারা পড়বেন।
সো এটা করেন এবং আমরা চলেন আগাই, সামনে কথা হবে আরও। ওকে, আমরা অবশেষে মাসালংয়ের কাছাকাছি চলে এসেছি। আর মাসালং বেশি দূরে নাই। এই সাজেক ট্যুরের মধ্যে এটা একটা জায়গা যেখানে আপনাকে অলমোস্ট 15 থেকে আধা ঘন্টা বসে থাকতে হবে। কিছু করার নেই। এখানে এটা ওয়ান কাইন্ড অফ একটা রেস্টের প্লেস। এটা কেন দেয় সেটা আসলে আমার কাছে একটা রহস্য, সরি টু সে। বাট এটা হয়তো বাইকের রেস্টের জন্য বা গাড়ির রেস্টের জন্য, কারণ এরপরেও পাহাড়ি রাস্তাটা একটু খারাপ হয়ে যাচ্ছে। আর তারপরেও হচ্ছে রেস্টে দিতে হয়। এবং হচ্ছে এই সময়টার মধ্যে যে অপর পাশ থেকে যে ইটা আসে, মানে আরেকটা যে স্কট যেটা সাজেক থেকে আসবে, সেটা ওখান থেকেই হচ্ছে পার হয়ে যাওয়ার একটা চান্স দিবে, কারণ ওই জায়গাটায় রাস্তাটাই সবচেয়ে চওড়া ওই জায়গাটায়। এটাও কারণ হতে পারে যে ওখানে ওইটা চলে যাওয়ার জন্য একটা চান্স, বা এইটাকে চলে যাওয়ার পর ওইটাকে স্টার্ট দেওয়ার, এটাও একটা কারণ হতে পারে। ওখানে আপনাকে মোটামুটি অন অ্যান এভারেজ 15 থেকে আধা ঘন্টা বসে থাকতে হবে, রেস্ট নিতে পারেন, খাওয়া দাওয়া করবেন। ওখানে লোকাল মানুষদের বা ওনারা হচ্ছে বিভিন্ন লোকাল জিনিসপত্র বিক্রি করে, কলা ডাব আছে, আখ আছে, সিজনাল ফ্রুটস, কলা, তারপর হচ্ছে ইটি পাবেন আপনি, পেঁপে টেপে, এরা হচ্ছে কেটে বিক্রি করে, যদিও একটু কস্টলি, বাট পুরা স্থান বিবেচনায় আসলে দামটা রিজনেবল বলবো, কারণ হচ্ছে এরকম একটা মানে মানে রিমোট প্লেসে জিনিসটা পাওয়াটাও আসলে একটা বিশাল ব্যাপার। সো আমরা এখন খালি যাব আর যাব, বাকি রাস্তাটার মাসালং বেশি আসলে দূরে নাই। সো চলেন, যাইতে যেতে আরও কথা হবে। সো স্টে টিউন। ওকে, অবশেষে আমরা আসালং আর্মি ক্যাম্পের ওখানে চলে এসেছি। সো সারা রাস্তা ছিল, ভালো ছিল। সো আমি ভিডিও করতে করতে আসলে রাস্তার ব্যাটারি শেষ হয়ে গেছে একটার। সো এখন চেঞ্জ করা সম্ভব না, আপনাদের মেইন যে অ্যাট্রাকশনটা কতটুকু রাখার জন্য আমি ব্যাটারিটা রেখে দিয়েছি। সো আর বাকি রাস্তা যতটুকু এতটুকু আসার পর মনে হলো যে পুরো রাস্তা আসার সময় অবশ্যই হচ্ছে খুব সাবধানে চালাতে হবে, ডেফিনেটলি, এটা কোনো ডাউট নেই। কারণ হচ্ছে এখানে সামান্য ভুলের আসলে কোনো ক্ষমা নাই। এই জিনিসটা একটু খেয়াল করতে হবে এখানে চালানোর সময়, এটা অবশ্যই কখনো মিস করা যাবে না। আর এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো, এখানে এটা আসলে রেস্ট, এটা একটা বেস ক্যাম্প বলা যায়। এখানে রেস্ট টেস্ট নিয়ে তারপর আবার হচ্ছে বাকি রাস্তাটুকু যাত্রা শুরু। তো লাস্টের আপনাদের জন্য পুরো ভিডিওতে একটা অ্যাট্রাকশন আছে, লাস্টে এটা আমি চেষ্টা করবো আপনাদের ক্যাপচার করতে। সো সাথে থাকুন, সো কথা হবে অনেক, স্টে টিউন। ওকে, অবশেষে আমরা সাজেকের খুব কাছাকাছি, আর 5 কিলো বাকি। তো এখানে এটি লাস্ট হচ্ছে সমতল জায়গা, এখানে আসলে কুকুরটারে বসে থাকতে দেখবেন। সো এই জায়গা থেকে আপনাদের লাস্ট 4 কিলো রাস্তা হচ্ছে শুধু পাহাড়ে উঠতে হবে, তারপর লাস্ট 1 কিলো হচ্ছে সাজেক। সো আমি আপনাকে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, একটা জিনিস দেখা দিই, আমরা এসছি হচ্ছে এদিক থেকে, আর যাব হচ্ছে ওই যে পাহাড়ের উপর দেখা যাচ্ছে, ওখানে উঠবো। এটা প্রায় 4 কিলো উপরে। তো আমি একটু তাদের, তো এই যে দেখা যাচ্ছে এইটা হচ্ছে সাজেকের এখানে উঠতে আমাদের প্রায় এই রাস্তা দিয়ে, এখানে 5 কিলো লেখা আছে, সেখান থেকে এই দিক দিয়ে এই রাস্তা দিয়ে প্রায় 4 কিলো রাস্তা উঠতে হবে, উঠলে আমরা এখানে এটা পৌঁছাবো। তো এইটা এখন লাস্ট আমাদের ডেস্টিনেশন। তো ওখানে যেতে হবে। স্যার আগে ব্রেক ঠান্ডা করে নি, কারণ হচ্ছে এই 4 কিলো শুধু আমাকে উঠতে হবে বাইকটা নিয়ে। সো এখানে যেই আসেন বাইক নিয়ে আসলে অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, এই লাস্ট 4 কিলোর আগে অবশ্যই একটা ব্রেক নিয়ে নেবেন। তো এক হুজুগে ওঠার দরকার নাই, সময় নিয়ে ওঠেন, সেফলি ওঠেন। ওকে, সো এই আমি চেষ্টা করবো বাকি এই রাস্তাটুকু আপনাদের দেখাতে। সো সাথে থাকুন, আরও কথা হবে। সো স্টে টিউন। ওকে, সাজেকের লাস্ট 5 কিলো রাস্তা শুরু। এটা আসলে 5 কিলো না, এক্স্যাক্টলি 4 কিলো, লাস্ট 1 কিলো সাজেকের মেন সাজেক যেটা ওইটা। সো এতক্ষণ এখানে বসে বসে গাড়ির ইঞ্জিন বিশেষ করে ব্রেকগুলোকে ঠান্ডা করলাম। সো এখন যাত্রা শুরু। এখান থেকে
টান দিলে একটা জিনিস বলে দিই, একটা রাস্তা সোজা চলে গেছে, এটা দিয়ে আপনি বর্ডারের দিকে যাওয়ার একটা রাস্তা যাবে, বাট আমরা সোজা যাব না, আমরা যাব হচ্ছে ডান দিকে একটু অনেকখানি টার্ন নিয়ে, প্রায় অলমোস্ট ইউ টার্ন নিয়ে এখন শুধু আমরা উঠতে থাকবো। এই রাস্তাটা শুধুই উঠবো আর উঠবো, প্রায় অলমোস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠে গেছে রাস্তাটা। সো এখানে চালানোর সময় অবশ্যই খুব সাবধানে, কারণ এখানে সামান্য ভুলেরও মাপ নাই। যদি এখান থেকে পড়লে মোটামুটি অন এন এভারেজ 700 থেকে 800 ফিট নিচে যায় পড়বেন, যেখান থেকে আপনারা তুলতে খুব একটা মানে সুখকর অনুভূতি হবে না কারোর জন্যই। তো গাড়িটাকে, এবং আরেকটা জিনিস এখানে যারা এসছেন, যারা বারবার চালান তাদের জন্য আসলে এখানে কিছু বলার নেই, বাট যারা নতুন এসছেন তাদের জন্য আমি কথাটা বারবার বলি, বারবার আমি সেটাকে রিপিট করি, হয়তো অনেকের কাছে মনে হয় যে ঘ্যান ঘ্যান করতেছে, বাট ট্রু, এটা আসলে কোনো মানে না বলে উপায় নেই। এখানে ওঠার সময় গিয়ার শিফটিংটা অবশ্যই সেকেন্ড অ্যান্ড থার্ডের মধ্যে রাখবেন। যেমন আমি এখন সেকেন্ড গিয়ারে গাড়িটা উঠাচ্ছি, কারণ হচ্ছে 85 ডিগ্রি অ্যাঙ্গেলে থার্ড গিয়ারে থেকে উঠাইলে কতটুকু উঠানোর পর আর গাড়ি ইঞ্জিনে পাওয়ার পায় না। সো এখন আমি হচ্ছে থার্ড গিয়ারে, কিন্তু আবার ফার্স্ট গিয়ারও যাওয়া যাবে না, এটা খুব রেয়ার, কারণ হচ্ছে ফার্স্ট গিয়ার এবং সেকেন্ড গিয়ারের মাঝখানে যদি কোনো কারণে আমাদের গাড়ি যেহেতু দুইটার মাঝখানে নিউট্রালে পড়ে যায়, তখন আবার প্রবলেম আছে। যেমন এখন আমি আবার থার্ড গিয়ারে আছি, সো একটু যতটুকু যাইতে যাবো একটু থার্ড গিয়ারে যাবো, পরে আবার আমি সেকেন্ড গিয়ারে চলে আসবো। সো এইভাবেই গাড়িটা চাইতে হবে। আর এইসব টার্নিংয়ের ক্ষেত্রে অবশ্যই হর্ন বাজাইতে হবে, এবং খুব সাবধানে, যতটা স্পিড কমায় টার্ন নেওয়া যায় ততটা, এবং হচ্ছে অবশ্যই ওঠার সময় বাম দিকে, অর্থাৎ আপনার রিয়েল ট্র্যাকে ওই দিকটায় থাকবেন, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি না, তাই হর্ন দিলাম। সো এইভাবে হচ্ছে পুরো রাস্তাটা উঠবেন। এখন আবার আমি উঠতেছি, সো আমার গাড়ি এখন মানে যতটুকু আমি উঠতে পারতেছি আর সাথে সাথে আমি আবার সেকেন্ড গিয়ারে চলে আসতেছি। সো এই রাস্তাটা খালি অলমোস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম উঠেই গেছে, উঠতেই থাকবে, আর কোনো আসলে মাপ নাই। আর ড্রাইভারকে যে চালাবে আসলে তারে আমি বলবো যে ডাইনে বামে একটু কম তাকাইতে, যেমন আমি চালাইতেছি, আমি রাস্তা ছাড়া আসলে কোনো দিকে দেখতে পাচ্ছি না, কিন্তু যদিও আশেপাশের ভিউ অসম্ভব সুন্দর। একটা পাহাড়ে এখন অলমোস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ওঠা রাস্তা, গাড়ি আসতেছে, সো প্রত্যেকটা টার্নিংয়ে এরকম হট করে আপনি পাশ থেকে একটা গাড়ি চলে আসবে, আপনি যদি হর্ন না দেন তাহলে এটা আসলে কন্ট্রোল করা ইম্পসিবল। ও যদি আপনাকে মারে, আপনি 700-800 ফিট নিচে যায় পড়বেন। আর চাঁদের গাড়িগুলো ওরা হইতেছে, আর এবং এখানকার লোকাল গাড়ি, অবশ্য আরেকটা জিনিস বলে দিই, এখানকার যে লোকাল বাইকার তাদের সাথে কখনো মানে আপনি এসে যাইতে যাবেন না, রেসে যাইতে যাবেন না, তাদের চালানোর সাথে আপনি কোনো দিনও পারবেন না, কারণ ওরা এখানে দিনের মধ্যে প্রতিদিন ওঠানামা করতেছে, প্রতিদিন কয়েকবার করে ওঠানামা করতেছে, ওদের প্রত্যেকটা বাঁক মুখস্থ, ওদের প্রত্যেকটা মানে কোন জায়গায় যায় স্পিড কমাইতে হবে, কোন জায়গায় যায় স্পিড উঠাইতে হবে, সব ওদের মুখস্থ থাকে। সো ওদের সাথে আপনি কখনোই ভুলে মানে ওদের ফলো করতে যাবেন না। আর প্রত্যেকটা টার্নে আপনি যখনই দেখবেন যে সামনে আপনি কিছু দেখতে পাচ্ছেন না, অবশ্যই হর্ন বাজাবেন, কারণ এইটা ম্যান্ডেটারি, এটা হচ্ছে পাহাড়ি রাস্তার ম্যান্ডেটারি একটা মানে রিকোয়ারমেন্ট, যে আপনি যখনই গাড়িটা সামনে দেখতে পাচ্ছেন না আপনি অবশ্যই হর্ন বাজাবেন। আর মানে ওইটা ছাড়া আসলে কোনো ওয়েই নেই, ওইটা যখন আপনি করবেন না তখন জিনিসটা আসলে অপর পাশ থেকে যে আসতেছে সে জানতেছে না যে আসলে কে আসতেছে বা এই পাশ থেকে আদৌ কিছু আসতেছে কিনা। দেখেন এই গাড়িগুলো হইতেছে এখানে হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে, কারণ হচ্ছে ওরা আর পারতেছে না, সো এখানে ওরা রেস্ট নিচ্ছে। বাট আমরা যেহেতু নিচে একবার রেস্ট নিয়ে আসছি, সো আমাদের এখানে আর থামানোর প্রয়োজন পড়বে না। এগুলো এখন মানে ব্রেক ঠান্ডা করতেছে বা গাড়ি ঠান্ডা করতেছে, ইঞ্জিন ঠান্ডা করার প্রয়োজন আছে, সো এগুলি করে আস্তে ধীরে আবার উঠবে। কিন্তু আমার প্রতিনিয়ত এখানে হচ্ছে মানে এইসব ক্ষেত্রে অবশ্যই হর্ন বাজাতে থাকবেন, হর্ন বাজায় উঠবেন, এবং গাড়িটা 100% নিজের কন্ট্রোলে রাখবেন। সো এইগুলো হচ্ছে আমাদের সাথে এসছে, কিন্তু ওরা এখন উঠতে পারেনি, যদিও বাইকগুলো উঠে গেছে, বাট আমি যেহেতু রেস্ট নিয়েছি নিচে কিছুক্ষণ, তো আমি এর জন্য একটু পরে। আর একটা গাড়ি, সো আমি যেহেতু শিওর হতে পারতেছি না এটার কোনো দিক দিয়ে হচ্ছে বেরোনো যাবে কিনা, আর রাস্তা আমি দেখতে পাচ্ছি না, সো ওকে আমি এখনই ওভারটেক করবো না, যদিও আমার দেখি কতটুকু কী করা যায়।
সো আমি এখান থেকে কিছুটা দেখতে পাচ্ছি, দাঁড়ান দেখি, হ্যাঁ এখানে আমি দেখতে পাচ্ছি যে সামনে খালি আছে, তো আমি বেরোয় যাবো। কারণ হচ্ছে ওদের পিছনে থাকাটাও একটু ঝামেলার, কারণ ওরা যদি কোনো কারণে তো দেখি এখানে ট্রেনটা একটু নিয়ে নিই। এবারে বাপরে অনেক পোচা, প্রায় অলমোস্ট 45 ডিগ্রিতে উঠে গেছে। আমি জানি না ক্যামেরায় কতটুকু কি বোঝা যাচ্ছে, বাট এটা আসলে কিছু করার নেই যে ও আর ওর ক্ষমতার বাইরে চলে গেছে গাড়ির। কিন্তু আমরা চলে যাবো, যেহেতু আমি দেখতে পাচ্ছি সামনে। আর হচ্ছে একটা জিনিস ভালো, এখানকার একটা জিনিস বলে দিই, এখানকার যারা চাঁদের গাড়ি চালায় বা এমনি গাড়ি চালায় তারা মানে আপনি যদি হর্ন দেন ও যদি জায়গা দেওয়ার হয় তো অবশ্যই আপনাকে জায়গা দিবে। মানে এমন না যে বাংলাদেশের ঢাকার শহরে যেমন ড্রাইভারদের মতো ঘাউরামি করে যে না দিব না তোরে, তুই পারলে যা নিজের মতো, বাট ওরকম কিছু নাই। এরা জায়গা দিবে আপনাকে, সাইড দিবে, আপনি বেরো যাওয়ার মতো জায়গা পাবেন। আর এই যে একটা টানটা একটু করে নিই। আমি কিন্তু একটা জিনিস বলে দিই, আমি কিন্তু এখানে মানে সেকেন্ড গিয়ারে গাড়িটা উঠাচ্ছি এবং প্রতিনিয়ত হর্ন দিচ্ছি। আমি গাড়িটা আরও নিয়ে উপরে উঠে গেছে, সো আমি একটু সময় নেই। সো আর এইটাই হচ্ছে আমি ওই যে নিচে যে রেস্টটা নিয়েছিলাম, রেস্টার প্লাস পয়েন্টটা কি, রেস্টার প্লাস পয়েন্টটা হচ্ছে এটাই, আমি উইদাউট এনি মানে এখানে স্টপ আমি উঠে যেতে পারতেছি, যেটা এখানকার যে মাঝখানে যে গাড়িগুলো হচ্ছে স্টপ নেয় নাই তারা করতে পারে নাই, উঠাইতে পারতেছে না। কারণ যতটুকু রাস্তায় এসছে পুরোটাই তো আসলে পাহাড়ি রাস্তা, সো ব্রেকের উপর অবশ্যই প্রেশার পড়ে, ইঞ্জিনের উপর প্রেশার পড়ে, সেটা করে পারতেছিল না। সো এই জন্য গাড়িগুলো স্টপ করতে বাধ্য হয়েছে, যেগুলো পারতেছে সেগুলো তো মানে কষ্টে উঠতেছে। আর এই গাড়িগুলোর পেছনে এই জন্যই থাকা, আমি বললাম যে একটু রিস্কি, কারণ যদি বাই চান্স ও ব্রেকে কন্ট্রোল করে আর না রাখতে পারে, ও পিছন দিকে আসতে থাকবে, আর পিছন থেকে আইসা ও দেখা যাবে আপনার উপরে উঠছে, পেছনে তখন আপনি পালানোর আসলে রাস্তা পাবেন না। সো বেটার এইগুলোকে যদি সম্ভব হয় আপনি প্রপার দেখা সামনে ভালো মানে ঠিকমতো দেখা পার হয়ে চলে যাওয়া, ওভারটেক করে চলে যাওয়া, বাট রিস্ক নিয়ে ওভারটেক করে না, যতটা একদম 100% শিওর হয়ে যে হ্যাঁ আপনি পারবেন, আপনার সামনে কোনো সমস্যা নেই, কোনো অবস্টিকল নেই, আপনাকে আটকাবে না। সো এইভাবে হিসাব করে চিন্তা করে তারপর আপনি হচ্ছে পার করবেন। সামনে আসলে টার্ন নেওয়ার মতো জায়গা নেই, একটু দেখি। ওকে, আমরা প্রায় চলে আসছি সাজেকের মেন গেটের কাছাকাছি, আর একটু বাকি নেই। সো এটা হচ্ছে সাজেকের স্টার্ট, সাজেকের মেনই। আমরা এই আপনি যখনই দেখবেন যে বাম পাশের এই বিল্ডিংটা, তখনই বুঝে যাবেন যে আপনি সাজেকে ঢুকে গেছেন। সো এটা হচ্ছে সাজেকে ঢোকার এন্ট্রেন্স। এখান থেকে যাওয়ার সময় আপনাকে এখানে এসে দাঁড়াইতে হবে, এখান থেকে আপনাকে স্কার্ট করে নিয়ে যাবে। সো আমরা চলেন 0 পয়েন্ট পর্যন্ত আপনাদের দেখাতে যাই। এটা হচ্ছে লাস্ট 1 কিলোর মতো রাস্তা। এখন যে গাড়িগুলো চলে আসছে আমরা থাকতে আমাদের সাথে এসে, কিছু গাড়ি আগে এসে হয়তো কোনো কারণে রয়ে গেছে বা সেকেন্ড লটে যাবে। এই হচ্ছে পুরো চারপাশের মোটামুটি পরিবেশ সাজেকের। দুই পাশে পাহাড়, আর ডান পাশে মিজোরাম, বাম পাশে হচ্ছে বাংলাদেশের অংশ। এটা হচ্ছে একটা গির্জার মতো, চার্চ সরি। আর এইটার এই পাশে এখানে ডানে পাশে আসলে খাবারের দোকান টোকান। এখানে এই হোটেলগুলো সব এদিকেই কাছাকাছি আছে, ছড়াছিটায় পুরো রাস্তাটা জুড়েই, বাট পুরোটার মধ্যেই আপনি পাবেন। বাম পাশের এগুলো হচ্ছে ঢাকা ভিউ, বাংলাদেশ ভিউ হচ্ছে হোটেল বলে ওদের ভাষায়, আর ডান পাশেরগুলো হচ্ছে মিজোরাম ভিউ হোটেল। ওকে, আর এগুলো সব খাবার টাবার দোকান। এখনও আমাদের প্রায় কিছু বাকি। আর এইখানে হইতেছে একটু সামনে হচ্ছে আই লাভ সাজেক লেখা থাকে। দাঁড়ান, এটা কোথায় গেল রে, পার হয়ে চলে আসলাম নাকি? না, মনে হয় পার হয়ে চলে আসি নাই। দেখি আরেকটু গেলেই বুঝতে পারবো যে আসলে পার হয়ে চলে আসছে নাকি টানের চোটে। এই যে আই লাভ সাজেক লেখা এখানে। সো এটা একটা হচ্ছে, এটা অলমোস্ট সাজেকের মাঝামাঝি জায়গায়। সো আমাদের আর অল্প একটু বাকি আছে, তারপরে গেলে আমরা হচ্ছে সাজেকের ফাইনাল স্পটে চলে যাব, যেখানে সাজেক 0 পয়েন্ট লেখা। এদিকটা একটু হালকা,
কিন্তু ভিউর জন্য এই জায়গাটাই আসলে সবচেয়ে সুন্দর। আসলে আমি এত কিছু পটাপট কেন করতে পারতেছি, কারণ হচ্ছে আমি এর আগে একবার এসেছিলাম, সেই জন্য আমি আসলে জানি কোন জায়গাটা আসলে কী আছে। তো আমরা চলেন 0 পয়েন্ট পর্যন্ত যাই। আর এগুলো সব হোটেল রেস্তোরাঁ, রাস্তাটা পড়বে এখানে হচ্ছে, এগুলো হচ্ছে হোটেল। বাম পাশে একটা মসজিদ, এটা নিচের থেকে দেখা যায়, এই যে একটু মাথা দেখা যাচ্ছে, বাম দেখা যায়। এখানে নিচ দিয়ে চলে যাব আমরা। ডান পাশের ভিউ বসার জন্য, দেখার জন্য সুন্দর একটা জায়গা আছে। আর বেশি বাকি নেই, আর একটু অল্প একটু বাকি। আর এটা হচ্ছে এখানেও ভিউ। আর সামনে একটুখানি সামনে গেলে হাতের ডানে পড়বে হচ্ছে হেলিপ্যাড, সাজেকের হেলিপ্যাডটা। এই যে এটা হচ্ছে সাজেকের হেলিপ্যাড। আর এখানে এই জায়গাটা আমি আসলে আগে এরকম একটু আসতে, এখানে এই জায়গাটা আমি আসলে এইভাবে দেখি না, এটা কি হয়তো পরে বোঝা যাবে। বসার জায়গা হইতে পারে, অন্য কিছু হইতে পারে। বাট এই ছিল মোটামুটি সাজেকের 0 পয়েন্ট পর্যন্ত আমাদের জায়গা। আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। ওকে, ওয়েলকাম টু সাজেক। এটাই হচ্ছে সাজেকের শেষ সীমানা, সাজেক 0 পয়েন্ট। এটা হচ্ছে এরপরে আর সাজেকে যাওয়া যায় না, যাওয়া যায় এটা হচ্ছে পাহাড়টার উঠা যাবে। সো আমরা এসে হচ্ছে এদিক থেকে। আই লাভ সাজেক হচ্ছে সামনে প্রায় 1 কিলো সামনে, সো হাফ কিলো সামনে হচ্ছে লেখা আছে। সো এই হচ্ছে পুরা সাজেকের ভিডিও। সো এই জায়গাটা আপনাদের এই হচ্ছে পুরা পরিবেশ, যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা হেলিপ্যাড। সো এই পুরা জায়গাটা, আর আমার বাইক এবং সাজেক 0 পয়েন্ট। সো এই ছিল এই ভিডিওতে। সো সাথে থাকুন, আবার কোনো ভিডিওতে কথা হবে। সো স্টে টিউন, ভালো থাকবেন সবাই।